এই যে আয়নাঘর, আমি কল্পনাই করতে পারি যে ছবিগুলো আমরা দেখছি এরকম কোনো অমানবিক দৃশ্য হতে পারে। আমরা কোনো সিনেমা নাটকে এরকম ঘটনা দেখিনি। ওইরকম বিভৎস জায়গায় কোনো মানুষকে আটকে রাখতে পারে। আপনি একটা চিন্তা করেন, কাদের মোল্লা, মীর কাসেম আলী, গোলাম আজম। এখন মীর কাসেম আলীকে আপনি ফাঁসি দিলেন, তার ছেলে কিছুই করলো না, শুধু কাঁদলো। এই কান্নার অপরাধে আপনি তাকে ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে আপনি আয়নাঘরে ঢুকিয়ে রাখলেন। আপনি গোলাম আজমের মতো একজন লোকে যাবজ্জীবন দিলেন, সেই লোক সুন্দরভাবে মারা গেল, ন্যাচারাল তার ডেথ হলো। তার ছেলে কি করলো, যে ব্রিগেডিয়ার, তাকে ধরে নিয়ে আপনি সেখানে ঢুকাই দিলেন। এখন আয়নাঘরের যে সেন্সেশনটা আছে বা যারা এর সাথে জড়িত, এটি আমাদের স্থানীয় বিচার ব্যবস্থা এটা করা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। এদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে, এদের সংখ্যা 35%। তো এই 35% লোকের নেতৃত্ব পরিবর্তন হতে পারে, আইনের কাঠামোতে হতে পারে, সব লোককে ফাঁসিতে লটকানো হতে পারে যারা অপরাধী আছে। কিন্তু এটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না। গোলাম মাওলা রনি, এই বিষয়ের উপরে, এই গণহত্যা, এই যে আন্দালিব রহমান পার্থ যে বিষয়টি বললেন, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, গণহত্যার বিচার হওয়া উচিত এবং দুর্নীতি অনিয়মের তো বটেই, আপনি কি বলবেন? আমি সাধারণত তার সঙ্গে দ্বিমত করি না, কিন্তু শুধু আওয়ামী লীগের বিচার করা হবে এই বিষয়টা দ্বিমত করি। এর কারণ হলো যে বঙ্গবন্ধু স্বাধীনতার পর জামাত নিষিদ্ধ করেছিলেন এবং এটা কত বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল, যেটি ৭৬ সনে জামাতের যে উদ্ভব, অর্থাৎ স্বাধীনতা পূর্ব সময়ে যে জামাত যে অবস্থা ছিল তার চেয়ে অনেক অনেক শক্তি নিয়ে ৭৬ সনে জামাতের উদ্ভব, এটা আওয়ামী লীগকে মারাত্মক বিপদে পড়েছিল। এরপর বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, পলিটিক্যাল আইডিওলজি সম্পন্ন যাদের আইডিওলজি আছে সেটা আসলে কখনোই নিষিদ্ধ করা যায় না কোনো আইনের দ্বারা। তো এদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে, এদের সংখ্যা 35%। তো এই 35% লোকের নেতৃত্ব পরিবর্তন হতে পারে, আইনের কাঠামোতে হতে পারে, সব লোককে ফাঁসিতে লটকানো হতে পারে যারা অপরাধী আছে। কিন্তু এটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না। এইগুলো এক। ২ নম্বর হলো, আন্তর্জাতিক আদালতে যে মামলাগুলো হয় এটার একটা সাধারণ নেচার রয়েছে। অর্থাৎ আমাদের দেশের যে গণহত্যা, এই গণহত্যা যদি আন্তর্জাতিক কোনো একটা দেশের কোনো শাসককে বা অন্য একটা জনপদে এই ধরনের অপরাধ কর্মে উদ্বুদ্ধ যেন না করে, এই জন্য ইন্টারন্যাশনালি এইরকম বিচার করার একটা বিধান রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে গত 15 বছরে যে সকল অপরাধ রাষ্ট্রকে ব্যবহার করে করা হয়েছে, যেমন আয়নাঘরের বিষয়টি চিন্তা করেন। এখন আয়নাঘরের যে সেন্সেশনটা আছে বা যারা এর সাথে জড়িত, এটি আমাদের লোকাল যাকে বলে স্থানীয় বিচার ব্যবস্থা এটা করা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। কিন্তু যখনই এই আয়নাঘরের বিষয়টি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাবে, হেগে চলে যাবে, মুহূর্তের মধ্যে এই সংক্রান্ত আয়নাঘর বাংলাদেশে আর দ্বিতীয় সেটা যে কোনো বাহিনী কখনো সাহস পাবে না। এই যে কথাগুলো আমরা এখানে বাংলাদেশে বলতে পারি না, টিল নাও এখনও আমরা ডিবি নিয়ে কথা বলতে পারছি না, আমরা এখনও ডিজিএফআই নিয়ে কথা বলতে পারছি না। কিন্তু যখন এই অপরাধগুলো, আপনার গ্রেনেড, 21 আগস্টের গ্রেনেড হামলা, আপনি এই সময়ের যত অপরাধগুলো আছে, এগুলো সবই যদি এই আন্তর্জাতিক আদালতে চলে যায়, যাওয়ার পর ওই ধরনের ঘটনা কখনো হবে না যেখানে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে কোনো একটা বিশেষ পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল গ্রুপ, ভেস্টেড গ্রুপকে সেখানে ক্ষমতা রাখার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেখানে ইনভেস্ট করে, কাজ করে। আপনি এই যে আয়নাঘর, আমি কল্পনাই করতে পারি যে ছবিগুলো আমরা দেখছি এরকম কোনো অমানবিক দৃশ্য হতে পারে। আমরা কোনো সিনেমা নাটকে এরকম ঘটনা দেখিনি। ওইরকম বিভৎস জায়গায় কোনো মানুষকে আটকে রাখতে পারে। আপনি একটা চিন্তা করেন, কাদের মোল্লা, মীর কাসেম আলী, গোলাম আজম। এখন মীর কাসেম আলীকে আপনি ফাঁসি দিলেন, তার ছেলে কিছুই করলো না, শুধু কাঁদলো। এই কান্নার অপরাধে আপনি তাকে ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে আপনি আয়নাঘরে ঢুকিয়ে রাখলেন। আপনি গোলাম আজমের মতো একজন লোকে যাবজ্জীবন দিলেন, সেই লোক সুন্দরভাবে মারা গেল, ন্যাচারাল তার ডেথ হলো। তার ছেলে কী করলো, যে ব্রিগেডিয়ার, তাকে ধরে নিয়ে আপনি সেখানে ঢুকিয়ে দিলেন। এখন এই ঘটনাগুলো আপনি চিন্তা করেন, আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করে, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, এই যে পলিটিক্যাল যারা ব্লান্ডার করে, পলিটিক্যাল যারা ক্রিমিনাল, এদেরকে আমি পলিটিক্যাল ক্রিমিনাল বলবো, এই ক্রিমিনালের সঙ্গে যারা অ্যাক্টিভিটিস হয় এদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি না। যেমন আমি যখন জেলে গেলাম, সেখানে গিয়ে আমি এনএসআই ডিজিকে দেখেছি বিএনপি জমানার জেল খাটছে, ডিজিএফআইয়ের ডিজিকে দেখেছি যে জেল খাটছে। কিন্তু এটা দেখে কিন্তু আকবর
তারপরে সে অন্যান্য যারা কিন্তু শিক্ষা নেয়নি। আবার এখন আপনি এই একজন আকবরকে দেন, বা ওই যে বিচারপতি এস কে সিনহাকে চড় মেরেছিল আরেকজন ডিজিএফআই ডিজি কী যেন তার নাম, তাকে আপনি একটা শাস্তি দেন, সারা জীবন দেন, ও কাজ বন্ধ হবে না। কিন্তু যখনই এই সমস্ত মানে আয়নাঘরের বিষয়গুলো যখন আন্তর্জাতিক আদালতে চলে যাবে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো বিচার বাংলাদেশ হতে পারে, আবার অনেকগুলো বিচার আন্তর্জাতিক আদালতে হতে পারে। আমি মনে করি যদি বর্তমান সরকার এবং বর্তমান আইনমন্ত্রী এই কাজটি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পারে, রাজনীতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তারা অমরত্ব লাভ করবেন, বিকজ ওটা একটা সিস্টেমে দাঁড়িয়ে যাবে। তৃতীয় বিশ্বেগুলোতে ওই যেমন ইদি আমিনের কথা তিনি বললেন, এখন ইদি আমিনের পতনের পরে সেখানে এরকমভাবে আন্তর্জাতিক চাপগুলো ছিল, এখনও সেখানে স্বৈরশাসন আছে, এবং ইদি আমিনের চেয়ে আরও বিখ্যাত সিলভিও মুসোলিনি। কিন্তু ইদি আমিন যে অপরাধগুলো করেছে সেই অপরাধ কিন্তু সেখানে এখন আর কেউ করতে পারছে না, বিকজ ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো অত্যন্ত শক্তিশালী। দেখুন বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, একটা সময় র্যাব মনে করতো যে আমি এখানে আমার এই অফিসের মধ্যে কেউ ঢুকতে পারবে না, সেনাবাহিনী মনে করতো যে আমার এখানে কাউকে ঢুকিয়ে নিয়ে সিভিল সোসাইটি থেকে একজনকে ধরে নিয়ে আমি কান্ট্রির মধ্যে ঢুকে ফেললাম, এটা নিরাপদ, এখানে কেউ খোঁজ খবর রাখবে না। কিন্তু যেহেতু আয়নাঘরের এই বিষয়টি চলে আসছে, ডিবি অফিসে সে বলল যে ওখানে কেউ ঢুকতে পারবে না। এখন এই জিনিসগুলো যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কোনো একটা রায় থাকবে, নিয়মিতভাবে একটা কমিশন থাকবে, এবং সেই কমিশনগুলো কিন্তু এরকম স্পর্শগত জায়গাগুলো রেগুলার ভিজিট করবে। এই জায়গাগুলো যে নুরেমবার্গ ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালের ভিত্তিতে এখনও পর্যন্ত কারাগার থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ইন্টারন্যাশনাল কমিশন ভিজিট করে। তা আমিও চাই যে আমাদের কারাঘর থেকে শুরু করে নির্যাতনের যে সেলগুলো রয়েছে সব জায়গাতেগুলোতেও ভিজিট করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক এরকম যদি ডোর ক্লোজ থাকে, এইরকম আয়নাঘর তৈরি হবে না। কিন্তু যদি আমরা সেই ব্যবস্থাটা না করে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে টার্গেট করে যে ঠিক আছে উনি একজন সচিব আছেন, উনি বেনজিরকে আমি শাস্তি দিলাম, তাহলে এই সমস্যা পার্মানেন্টলি সমাধান হবে না। পুলিশকে যদি আপনাকে মোটিভেট করে একটা ভালো জায়গাতে নিতে হয়, পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, এবং সেই সিস্টেম পরিবর্তন করার জন্য আমাদের জুডিশিয়ারি তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল জুডিশিয়ারি এই দুটো যুগপৎভাবে কাজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ।